মাধ্যমিকে তুমিও গণিতে পাবে 100 যে কোনো পরীক্ষায় 100 বা 100% নম্বর পাওয়া সত্যি কৃতিত্বে, কিন্তু এই যে মাধ্যমিক সেটা হচ্ছে তোমাদের জীবনে প্রথম বোর্ড এক্সামিনেশন, সেখানে যদি 100 পেতে পারো সেটা বড় বোধ হয় আরো বড় কৃতিত্বের হতে পারে। কিন্তু কিছু কিছু নিয়ম না মানলেই ওই 100 পরিবর্তে 99 বা 98 যে আটকে যেতে পারে, বা 9 ঘরে যে আটকে যেতে পারে। কি পদ্ধতি মানলে ওই 100 হবে তার আমি সম্পূর্ণ রূপরেখা তোমাদের দেই। প্রথমে আমি বলি 100 থেকে 99 98 অনেক পার্থক্য, সেই পার্থক্যটা দূর করার জন্যই এই ভিডিও ভীষণ দরকার। প্রত্যেকটা টপিক তোমরা নিখুঁতভাবে দেখার চেষ্টা করবে। প্রথমে সাধারণ কিছু নিয়ম আমি বলে দিই। যেমন 1 নম্বর, গণিতে পরীক্ষা দিতে গেলে খুব মনোসংযোগ দরকার। আর বাড়ি থেকে কি প্রিপারেশন নিয়ে যাবে, তোমাদের যে শার্পনার আছে সেটিকে শার্পেন করে নিয়ে যাবে, অর্থাৎ লেডটিকে পরিষ্কার ছিলে নিয়ে যাবে বাড়ি থেকে। আর দরকার হলে তাতে তুমি ক্যাপ লাগিয়ে দিয়ে যাবে। আর ওই পেন্সিল কম্পাসটিকে অবশ্যই ভালো রাখা দরকার, লুজ রাখলে সেখানে ক্যালকুলেশন করতে বা ছবি আঁকতে তোমাদের ভীষণ অসুবিধে হয়। 2 নম্বর কথা, দেখো সেখানে অনেক প্রশ্ন থাকে। অনেক প্রশ্নের মধ্যে প্রথম বিচার্য বিষয় হলো তোমাদের শর্ট কোশ্চেন। প্রথমে দেখো কোশ্চেনগুলো এমসিকিউ থাকে, তারপরে থাকে শূন্যস্থান পূরণ, তারপরে থাকে শূন্যস্থান পূরণ, তারপরে থাকে সত্য মিথ্যা, সত্য অথবা মিথ্যা যাচাই, তারপরে থাকে এসএকিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেন, মানে এটা 2 মার্কসের কোশ্চেন। মনে রাখতে হবে পরীক্ষার নির্দেশিকা অনুসারে ওগুলো প্রথমেই করতে বলে দেওয়া আছে। সেখানে কি করবে দেখো, তোমরা একবারে সাধারণ একটা ছক করে নেবে। ছক করে নিবে কি, এই এমন যদি ছক করে নিতে পারো বোধ হয় ভীষণ সুবিধা হয়। কিরকম, প্রথমে এই দাগ নম্বর, যেমন প্রশ্ন আছে, যেমন যদি 1 দাগের হয় এমসিকিউ, দাগ নম্বর, পরে দেখো সমাধান, বা এখানে তুমি সমাধানের পরিবর্তে উত্তর লিখতে পারো। আর কি, এই পাশটায় তোমরা রাফ যেটা পড়েছো সেটা করবে। এক্ষেত্রে দেখো তোমরা ওই 1 দাগের 1 প্রবলেম যা হয় এখানে আনসার লিখবে, আর এখানে রাফ করার চেষ্টা করবে। এইভাবে তোমরা অঙ্ক করতে গিয়ে যদি মনে হয় যে তোমাদের 1 দাগের 1 এই 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের মধ্যে তোমাকে সবগুলি আনসার করতে হয়, তাহলে 1 দাগের 1 2 3 4 5 6 এইভাবে দাগ নম্বর দেওয়ার পরে তোমাদের যদি মনে হয় যে আমি 2 এর কোশ্চেনটা করতে পারছি না, খুব খেয়াল করে দেখো এখানে একটা নির্দিষ্ট অংশ এখানে দেওয়া আছে, সেটা তোমার ছাড়া থাকবে, পরিষ্কার ওই অংশটি ছেড়ে রাখবে, পরে তুমি করার চেষ্টা করবে। সে যদি 3 4 5 6 হয়, নির্দিষ্ট অংশ ছেড়ে বাকিটুকু তুমি করার চেষ্টা করবে। এবং এখানে দেখো এই শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যার ক্ষেত্রেও ওই একই ধারণা তোমরা বজায় রাখবে। যদি কখনো অংশ থেকে থাকে সেটা ছেড়ে রাখবে। যদি তোমাদের প্রথমে অঙ্ক করতে গিয়ে আটকে যায় তাহলে কি করবে, এই 2 থেকে 3 মিনিট 2 থেকে 3 মিনিট সময় চুপ করে বসবে, ধীর স্থির হয়ে বসবে। তারপর যে প্রবলেমটি তোমার সব থেকে বেশি পরিচিত, নিখুঁত করতে পারবে, সেখান থেকে তোমার কাজ শুরু করবে। মনে রাখতে হবে যে প্রবলেমটি সুবিধা, যেমন 5 থেকে 15 দাগ পর্যন্ত এখানে বড় প্রশ্নগুলো থাকে, তার মধ্যে যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা দিয়ে তুমি শুরু করো, যে সেটা যেন নিখুঁত হয়। মনে রাখতে হবে বড় প্রশ্নগুলোর মধ্যে সব সময় এই উপপাদ্য বা ধরো সম্পাদ্য, এই অংশগুলো একটু দ্রুত হয়ে যায়, কেন তোমরা বহুবার প্র্যাকটিস করেছো। এই অংশগুলো যদি প্র্যাকটিস
হয়ে থাকে তাহলে এই অংশ করতে গেলে একটু কম সময় লাগে। সেই জন্য পুরো তোমাদের 3 ঘন্টার মধ্যে যদি ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে ওই 50 নম্বরের বেশি 50 বা 60 নম্বরের আনসার হয়ে যায়, বাকি অনেক কঠিন প্রশ্ন খুব সহজেই তোমরা করে উঠতে পারবে। কেন? এইখানে যে কনফিডেন্স তৈরি হবে, একটু বেশি সময় আছে, সেই হিসাবে তোমরা বেশি করে করতে পারবে। মনে রাখতে হবে ওই এসএ কিউ প্রবলেম যেগুলো আছে, মানে 2 মার্কসের কোশ্চেন, সেখানেও তোমাদের অবশ্যই সেখানে রাফ করে দেখাতে হবে। রাফ মানে একেবারেই করে দেখাতে হবে। আর সবসময় মনে রাখবে রাফের অংশ কখনো তোমরা কেটে দেবে না। যদি এবারে মনে হয় যে তোমাদের কনফিডেন্সের অভাব আছে, আমরা এক্সট্রা প্রশ্ন করব, সেটার বিষয় কি হবে? মনে রাখতে হবে বাড়ি থেকেই যদি তোমরা ওই এক্সট্রা প্রশ্ন করার কথা চিন্তা ভাবনা করো, তাহলে অনেক সময় তোমাকে এই 90 নম্বরের পরিবর্তে 110 120 নম্বরের জন্য চিন্তা ভাবনা করতে হবে। তখন তোমাকে কি করতে হবে? তুমি যদি মনে করো যে আমি যে প্রবলেমগুলি করেছি নিখুঁত আছে, তাহলে এক্সট্রা করার কোনো দরকার নেই। এক্সট্রা কোনো করার দরকার নেই। কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ ওই জিনিসটা আমার একটু কনফিউশন আছে, বা আমার হয়তো 4 দাগের 3 অঙ্কটা একটু অসুবিধা আছে, তখন আমরা কি করব? 4 দাগের যে 12টা প্রবলেম দেওয়া থাকে তার মধ্যে আরো এক্সট্রা কোনো প্রবলেম তোমরা করে দেবে। সময় এক্সেস অবশ্যই হবে। সেক্ষেত্রে কি হয়, এখানে যদি অঙ্কটা ভুলও হয়ে থাকে, এই অঙ্কে যদি ঠিক থাকে, এই মার্কসটাই তোমাদের ক্যারি হবে। কিন্তু প্রথম থেকেই এক্সট্রা করার কথা চিন্তা করার দরকার নেই। এরপর ধরো কোনো অঙ্ক করতে গিয়ে তোমাদের অঙ্ক আটকে গেছে, অঙ্কটি করতে গিয়ে আটকে গেছে বা করতে পারোনি, তখন যতদূর স্টেপ তুমি করতে পেরেছো তত দূরেই রেখে দেবে, কোনো অংশ কেটে দেবে না। এরপর যদি মনে হয় তোমার প্রশ্ন ভুল আছে, তুমি ভুল প্রবলেমই করে যাবে, বা যদি একেবারে নিশ্চিত থাকো যে কারেক্ট প্রবলেম যেটা হবে, কারেক্টেড প্রবলেম বলে লিখে দিয়ে তুমি সেই প্রবলেমটা সলিউশন করে দিতে পারো। মনে রাখতে হবে কোনো অংশই যেন তুমি কেটে না দাও, এবং যতগুলো স্টেপ তুমি করতে পারছো ততগুলো স্টেপই যেন তুমি করে আসো। তোমাদের অঙ্কর বইটাকে যদি আমরা এই 6টা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি আর রাশিবিজ্ঞান, কোন জায়গায় কি কি ভুল হতে পারে সেগুলো আমি আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করছি। এগুলো কিন্তু নিখুঁতভাবে দেখবে। পাটিগণিতে দেখো সাধারণত তোমাদের কি আছে? সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার। চক্রবৃদ্ধি সুদের সাথেই সমহার বৃদ্ধি আছে। এখানে প্রথমে সরল সুদের সময় ওই PTR/100 সূত্র ব্যবহার করে তোমরা অঙ্ক করার সময় PTR কি সেই জিনিসটা তোমরা নিশ্চিতভাবে পরিষ্কার করে লিখে দেওয়ার চেষ্টা করবে। P হলো আসল, T হলো সময়, R হলো বার্ষিক সুদের হার, ওইটি লিখে দেবে। আর এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের সময় যে সমূল চক্রবৃদ্ধি 1 + R/100 হোল টু দি পাওয়ার n, P কি, R কি, N কি, এটি পরিষ্কার করে লিখে দেবে। অংশীদারি কারবারের সময় মনে রাখতে হবে যে যদি মিশ্র অংশীদারি কারবার হয়, 1 মাস হিসাবে তুল্য মূলধন, সেটি পরিষ্কার করে লিখতে হবে। 1 মাস হিসাবে তুল্য মূলধন, বা তুল্য মূলধনটি লিখতেই হবে। 1 মাস হিসাবে তুল্য মূলধন, এই কাহিনীগুলি ভীষণই দরকার, এটি লিখতেই হবে। বীজগণিতের ক্ষেত্রে যেখানে সমস্যা হয়, তোমরা দেখবে অনেক সমস্যা আছে, যেমন আমাদের দ্বিঘাত সমীকরণে সাধারণ রূপ ax² + bx + c = 0, সেখানে কিন্তু তোমাকে অবশ্যই লিখে দিতে হবে a ≠ 0। কখনো সমাধান হয়েছে x² = 5x, x কেটে কুটে x = 5, এমন করা যাবে না। তোমাকে কি করতে হবে? একেবারে কমন নিয়ে সমাধান করতে হবে, না হলে একটি বীজ কমে যাবে, x = 5 বা x = 0। মনে রাখতে হবে
এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমীকরণ গঠনের সময় অনেক সময় ভগ্নাংশে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ থাকে, সেখানে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ যদি না মেলে সেখানে কিন্তু পরিষ্কার করে দেওয়া দরকার আছে। এরপরে দেখো অনুপাতের রাশির সময় a/b = c/d = k এমন করে তোমরা লিখেছো, সেখানে অবশ্যই k ≠ 0 লেখার ভীষণই দরকার আছে, না হলে কিন্তু সেখানের অঙ্ক তোমাদের ভুল হবে। এরপরে আমরা ভালো করে বলছি যে আমাদের ভেদের অঙ্কের সময় ভেদ তুলে দিয়ে সেটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, ভেদ ধ্রুবকটি অবশ্যই লেখার দরকার আছে, সেখানে অশূন্য ভেদ ধ্রুবক লেখার খুব একটা বেশি দরকার নেই। ভেদের অঙ্ক অন্য কোনো ত্রৈরাশিক পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতিতে করলে কিন্তু কোনো নম্বর তোমরা পাবে না। এরপর যদি করণীর অঙ্ক থেকে থাকে সেখানে কোনটা করণী নিরসন উৎপাদক সেটি অবশ্যই বিচার করে লিখতে হবে। পরিমিতির অঙ্কের ক্ষেত্রে দেখবে পরিমিতিতে তোমাদের আছে আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক এবং সে সমস্ত বাস্তব কিছু সমস্যার সমাধান। সেক্ষেত্রে যে কথাগুলি মনে রাখতে হবে, সব সময় একক তোমরা নির্দেশ করে দেবে, যদি সেমি থাকে, ডেসিমিটার থাকে, মিটার। তোমরা পরীক্ষার সময় পরীক্ষা পত্রে লেড দিয়ে এককের নিচে দাগ দিয়ে দিবে, তার কারণ যদি সেমি, মিটার থাকে তাহলে পরিবর্তন করে নিতে হয়। 2 নম্বর, সূত্রগুলি নিখুঁতভাবে লিখতে হয়। সূত্র সেটা পার্শ্বতলের ক্ষেত্রফল হতে পারে, সমগ্রতলের ক্ষেত্রফল হতে পারে, আয়তন হতে পারে। মনে রাখতে হবে ক্ষেত্রফল বর্গ একক, আয়তন ঘন একক, এই এককে ভুল হলে চলবে না। 3 নম্বর, যেখানে পাই ব্যবহার করা আছে পাই সমান 22/7 বসিয়ে সমাধান করে দিতে হবে। যদি পাই দিয়ে আনসার করা থাকে, অপশন যুক্ত থাকে, তাহলে পাই ব্যবহার করবে, না হলে কিন্তু পায়ের মান 22/7 বসিয়ে ক্যালকুলেশন করবে। এক্ষেত্রে আরো একটা কথা ভালো করে মনে রাখো, পায়ের মান 22/7 বসিয়ে যদি দশমিকে উত্তর হয়, যদি দশমিকের পরে নিশ্চয় দেখবে মিলবে না, সেখানে প্রায় লেখার দরকার নেই, কিন্তু সব থেকে ভালো হয় যদি ভগ্নাংশে আনসার করতে পারি, অবশ্যই সেটা যেমন একক হবে একক লিখবে, সেটা সেমি, বর্গ সেমি বা ঘন সেমি যেমন হয় সেই অনুসারে তোমরা করার চেষ্টা করবে। এরপর জ্যামিতির সময় অবশ্যই প্রথমে লেড ব্যবহার করে চিত্র আঁকবে, কলমে কেউ চিত্র আঁকবে না, লেড ব্যবহার করে চিত্র আঁকবে। জ্যামিতির প্রমাণের সময় যেটি দেওয়া আছে প্রদত্ত, যেটি করতে হবে করণীয়, যদি কখনো কোনো নতুন করে অঙ্কন করতে হয় অঙ্কন এবং প্রমাণ এই ভাগে ভাগ করে কাজ করার চেষ্টা করবে। শেষে এই প্রমাণিত লিখে দিতে ভুলো না। পরের কথা মনে করো, একটা পেজ উল্টে যদি পরের পেজে তোমার উপপাদ্য যায়, সেখানেও কিন্তু ছোট করে ছবি এঁকে দেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু ভুল হতে পারে। ছবি যতদূর সম্ভব নিখুঁত করার চেষ্টা করবে, সেখানে যেন বিভ্রান্তি না হয়। এরপর জ্যামিতির মধ্যে আরো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তুমি যখন দুটি ত্রিভুজ সেটা সর্বসম প্রমাণ করবে, সেখানে কোন শর্ত অনুসারে সর্বসম, এস 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 না এস এ এস বা এস এ এস বা আর এইচ এস, সেটি নিশ্চিত ভাবে পাশে লিখে দেবে। এরপরে তোমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করার জন্য এই আর এইচ এস ধর্ম যেটি ব্যবহার হয়েছে সেটি তোমরা লিখে দেবে। এরপরে সম্পাদ্য আঁকার সময় খুব ভালো করে দেখবে, এই সম্পাদ্য পোর্শনে একেবারে নিখুঁত না হলে সেখানে নম্বর কেটে নেওয়া হয়। এরপর কি কি সমস্যা হতে পারে, যদি ধরো স্পর্শক থাকে তার দৈর্ঘ্য সেমি সেটা লিখে দিতে হয়, যা এঁকেছো তার নিচে পরিষ্কার করে তার অঙ্কন চিত্র বা অঙ্কন পরিচিতি লেখার দরকার আছে, সে কি এঁকেছো সেটি পরিষ্কার করে লিখলে। এরপরে খেয়াল করে দেখো, যদি মধ্য সমানুপাতি বের করতে বলে এর রুট হিসাব করতে বলা আছে, সেক্ষেত্রে তোমার হয়তো হয়েছে এডি,
তুমি এডি সমান লিখবে এই রুট 24 এর মান যত হবে তত সেমি, রুট 24 এর মান যত হবে তত সেমি, কিন্তু পরে লিখে দিবে রুট 24 সমান ধরো 4.9, সেখানে কিন্তু সেমি লেখার দরকার নেই। তার কারণ এই এডিটা হচ্ছে কোন একটা বাহুর দৈর্ঘ্য আর এখানে রুট 24টা একটা সংখ্যা মাত্র। এক্ষেত্রে মনে রাখতে হবে যদি সাধারণ কোণ থাকে ধরো 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি বা এই ধরনের কোণ থাকে তাহলে শুধুমাত্র পেন্সিল কম্পাস ব্যবহার করে করার চেষ্টা করবে। যদি অড কোণ থাকে ধরো 50 ডিগ্রি তাহলে তোমরা চাঁদা ব্যবহার করতে পারো। ত্রিকোণমিতি তোমাদের একটা মার্কসকুলার বিশেষ অধ্যায় বা বিশেষ চ্যাপ্টার, সেক্ষেত্রেও কিছু ভুল হয়ে থাকে সেগুলো খেয়াল করে দেখা দরকার আছে। 1 নম্বর, যদি কখনো sin থিটার মান ধরো 4/5 আছে, সেখানে তুমি কখনো লিখতে পারো না লম্ব সমান 4 আর অতিভুজ সমান 5, কারণ সেটা হয় ওই বাহুগুলির অনুপাত। সেক্ষেত্রে তোমাকে লম্ব সমান লিখতে হবে 4k, এটা ভুল, আর অতিভুজ সমান 5k, যেখানে k not equal to 0। 2 নম্বর দেখো, যে ইনইকুয়ালিটি বা অভেদটি ব্যবহার করে কাজটা করেছো সেটা পাশে লিখে দিবে। মানে যদি হয়তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এখান থেকে ব্যবহার করেছো ইনইকুয়ালিটি, সেটা লিখে দিবে। 3 নম্বর, খেয়াল করে দেখো, যদি আদর্শ কোণের কোণানুপাত না মনে থাকে তোমরা একেবারে ছক করে নেবে, এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি করে ছক করে নিবে, ছক করে মান বসানোর চেষ্টা করবে। 4 নম্বর দেখো, যেখানে ভুল হয় যে কখনো অঙ্ক করতে গিয়ে sin থিটা সমান sin 45 ডিগ্রি হয়েছে, সেখানে সরাসরি লিখবে থিটা সমান 45 ডিগ্রি, কখনোই এরকম করে কাটা যাবে না। তোমরা মনে রাখো, কাটা যাবে না, কোনো অবস্থাতেই কাটবে না, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। এরপর দেখো, প্রথম চ্যাপ্টারে কোনটা বৃত্তীয় পদ্ধতিতে মান হিসাব করতে বলেছে বা কোনটা ষষ্ঠিক পদ্ধতিতে, তার নিচে দাগ দিয়ে রাখবে, সেই অনুসারে মান বের করবে। বৃত্তীয় বা ষষ্ঠিক পদ্ধতি যা আছে সেই পদ্ধতি অনুসারে তোমরা মান ব্যবহার করবে। এরপরে আরো একটা সমস্যা হয় কি, ত্রিকোণমিতির যে প্রয়োগ অর্থাৎ উচ্চতা আর দূরত্ব সংক্রান্ত প্রয়োগে সুন্দর করে ছবি আঁকবে, প্রথমে বলে দেই। আর এই ছবি আঁকার পর প্রথমে চিত্র পরিচিতি দেবে, চিত্র পরিচিতি দেবে মানে কোনটা কি কোণ, কোনটার বাহুর মান কত, সেইটা সম্পর্কে সমস্ত কিছু লিখবে। আর এটা যদি থিটা হয়, 5 হয়, 7 হয়, সেমি ওই পরিষ্কার করে লেখার চেষ্টা করবে। এরপরে সব সময় যেখানে ভুল হয়, যদি কখনো অবনতি কোণ দেয়া থাকে অবশ্যই অবনতি কোণ চিহ্নিত করতে হবে, না হলে কিন্তু প্রবলেমটি সর্বৈব ভুল। যদি এই অঙ্কে √3 এর মান বলে দেওয়া থাকে, √3 সমান 1.732 বলে দেওয়া থাকে, তাহলে √3 এর মান বসাবে, অথবা √3 দিয়েই তোমরা পরিবর্তন না করেই মানটি লিখে রাখার চেষ্টা করবে। রাশিবিজ্ঞানের সময় যে সমস্ত সমস্যাগুলি হয়, যেমন গড় নির্ণয়ের সময় কখনো বলে থাকে সরাসরি গড় বা ভারযুক্ত গড় বা তোমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়, সেইগুলি বিচার করে তোমাদের অঙ্ক করতে হবে। 2 নম্বর দেখো, এরপরে মধ্যমা বা সংখ্যাগুরু মান সংক্রান্ত সূত্রগুলি কি আইডেন্টিফাই করেছে তুমি তোমার ছকে লিখে দেওয়ার চেষ্টা করবে, যে এইটা হলো মধ্যমা শ্রেণী, বা সেখানে কোনটার কি মান, কোনটা f, কোনটা cf, কোনটা n, সব পরিষ্কার করে লিখে দেবে। একইভাবে তোমাদের সংখ্যাগুরু মানের সময় যে l প্লাস f1 মাইনাস f0 বা 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইনটু h কোনটা কি নির্দেশ করছে অবশ্যই তোমরা লিখে দেবে। যদি কখনো এই সূত্রে
একক বলে দেওয়া থাকে, অবশ্যই একক তোমরা ফাইনাল লিখবে। অর্থাৎ মধ্যমা সমান হলো 2 হয়তো 27.5, অবশ্যই দৈর্ঘ্য হলে উচ্চতা হলে সেমি, যে এককে লেখা থাকে দেওয়া থাকবে সেই এককটি অবশ্যই লিখবে। 4 নম্বর দেখো, যদি ক্রমযৌগিক পরিসংখ্যা ব্যবহার করে করতে হয়, ক্রমযৌগিক পরিসংখ্যা বলে একবারে নিশ্চিতভাবে লিখবে। ক্রমযৌগিক পরিসংখ্যা ব্যবহার সবথেকে গুরুত্বপূর্ণ, যদি অজাইব সংক্রান্ত সমস্যা পড়ে তাহলে তোমাদের ফ্রি হ্যান্ড যোগ করার চেষ্টা করবে, স্কেল ব্যবহার করবে না, স্কেল ব্যবহার হবে না, স্কেল ব্যবহার হবে না। এরপরে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা যদি আলাদা হয়, সীমা অথবা সীমানা যদি আলাদা হয়ে থাকে তাহলে তোমাকে শ্রেণী সীমানায় পরিবর্তন করে লিখে নিতে হবে। এইভাবে সম্পূর্ণ টপিক যদি তোমরা ভালোভাবে উপস্থাপন করতে পারো, আমি নিশ্চিত তোমরা একেবারে 100% মার্কস বা 100% মার্কস বা সম্পূর্ণ মার্কস পেয়ে মাধ্যমিকে সফল হবে। মাধ্যমিকের অগ্রিম সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।